বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসহ বেশ কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, আওতামুক্ত নৌপথ ও নেপাল ভুটানের রপ্তানি। অনুকূল আবহাওয়ায় কুষ্টিয়ায় বোরো ধানে সাফল্য, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে কাঙ্ক্ষিত লাভের আশা কৃষকের। 30,000 টাকা ধান হলে 10,000 লাভ হবে। 2-3 বছরের ভিতরে এবছরে ধানের ফলনটা ভাই ভালো। পঞ্চগড়ে এবার মরক লেগে ক্ষতিগ্রস্ত মরিচের ফলন, উৎপাদন খরচ বাড়ার পর বাজারে দাম না পেয়ে হতাশ চাষি। সার কীটনাশকের দাম বেশি, কিন্তু মরিচের দাম পাচ্ছি না। কালে আছে 5,000, উদিন আছে 3,500, এরকম দাম হলে কৃষকের যান বাঁচে। বার্ড ফ্লুর প্রভাবে চীনসহ বিভিন্ন দেশে সাময়িক বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে ব্রাজিল, পোলট্রি শিল্পের সংকট মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা। স্বাগত। এখন বাজারে আপনাদের সাথে পুরো আয়োজনে আছি তানজিম শাফিন। নওগাঁর পাইকারি মাছ বাজারে বেড়েছে চাষের মাছের সরবরাহ, এতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চাষের মাছের দাম। তবে দেশীয় মাছের সরবরাহ কমায় দাম বাড়তি। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, প্রকারভেদে নওগাঁয় মাছ বাজারের দাম কেমন দেখছেন জানাবেন। আপনাকে জানাতে চাই যে নওগাঁ পৌর পাইকারি মাছের বাজারে চাষকৃত যেসব মাছ আছে সেসব মাছের সরবরাহ বেড়েছে। গত এক সপ্তাহ থেকে এই চাষকৃত মাছের সরবরাহ বেড়াই কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। তবে দেশীয় মাছের সরবরাহ কমে আসার কারণে সেসব বাজার উদ্যোগী আরেকটি নওগাঁ পৌর পাইকারি মাছের এই আড়তটি সকাল 8টা থেকে শুরু হয়। আপনারা নিশ্চয়ই দেখছেন যে চাষকৃত মাছের সরবরাহ বেড়ে আসার কারণে যারা মাছ ব্যবসায়ী এবং আড়তদার রয়েছে তাদের ঢাক ডাকে মুখরিত হয়ে উঠেছে। আর এই পাইকারি আড়ত থেকে পাশেই যেসব খুচরা বাজার রয়েছে, বিশেষ করে নওগাঁ পৌর পাইকারি বাজার, লিটল বাজার এবং সি অফিস সহ বিভিন্ন বাজারে এখান থেকে এই মাছ সরবরাহ করা হতে থাকে। আর মাছের দামের কথা যদি বলি, যে এখানে জীবিত যেসব মাছ রয়েছে, বিশেষ করে 1 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে দাম কমে আসার পরে 220 থেকে 240 টাকা কেজি। 1.5 থেকে 3 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 330 টাকা কেজি। 1 থেকে 2 কেজি ওজনের কাঁকড়া বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি। সিলভার বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের 120 থেকে 250 টাকা কেজি। এবং ব্রিকেট মাছও একই দামে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 160 টাকা কেজি। সিলভার বিক্রি হচ্ছে 1 থেকে 2 কেজি ওজনের 160 থেকে 200 টাকা কেজি। জাপানি মাছ বিক্রি হচ্ছে 1 থেকে 2 কেজি ওজনের 220 থেকে 250 টাকা কেজি। এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি। এইসব চাষকৃত মাছ সবগুলো জীবিত, তবে মৃত মাছের ক্ষেত্রে দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত দাম কিছুটা কম। অপরদিকে দেশীয় মাছের কথা যদি বলি, যেহেতু এখন নদী নালা খাল বিলে শুকিয়ে রয়েছে, যার কারণে এই দেশীয় মাছের সরবরাহ কমে আসার কারণে বাজার বেশ উদ্যোগী বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এবং এখানে দেশীয় মাছ শোল বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি। পাবদা মাছ 280 থেকে 350 থেকে 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি। এবং ভুসি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি পর্যন্ত। এখানকার যারা মাছ নিয়ে এসেছেন, অর্থাৎ মাছ চাষি, তারা বলেছেন মাছের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কিছুটা কমেছে। তারা বলছেন যে যেহেতু চাষের মাছের ক্ষেত্রে খাদ্য বেশি ব্যবহার করতে হয়, অর্থাৎ ফিড জাতীয় খাদ্য ব্যবহার করতে হয়, অর্থাৎ ফিড জাতীয় ফিডের দাম বেশি হওয়ার কারণে তারা এখন তেমন বেশি লাভবান হতে পারছে না। তবে আগামীতে যখন চাষের মাছের সরবরাহ কিছুটা কমে আসবে, তখন দাম আরো কিছু বাড়বে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী এবং মাছ চাষি। তবে এই বাজারে যে পরিমাণ মাছের সরবরাহ হয়েছে, টাকার অঙ্কে যদি বলা যায় যে প্রায় 25 থেকে 30 লাখ টাকার মাছ এই বাজারে সরবরাহ হয়েছে। এবং সকাল 8টা থেকে এই পাইকারি বাজারটি চলবে বেলা 12টা বা দুপুর 1টা পর্যন্ত চলবে। তো এই ছিল এই মাছের দরদাম নিয়ে আমার কাছে সব শেষ। নওগাঁ থেকে মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এদিকে জামালপুরের কাঁচা বাজারে অনেকটা বেড়েছে মরিচের দাম। বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমায় দাম বেড়েছে। এছাড়া আলুসহ অন্যান্য সবজির দাম কিছুটা বাড়লেও
কমেছে আদা, পেঁয়াজ ও রসুনের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর ফেরিঘাট পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সবজির দরদাম জানাবেন, মরিচের দাম কতটা বাড়লো? শাফিন, জামালপুরে গত 2 দিনের বৃষ্টির কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় প্রতি কেজি কাঁচামরিচ 15 থেকে 17 টাকা পর্যন্ত বেড়ে আজকে এই হাটে পাইকারি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। অর্থাৎ এখানকার ব্যবসায়ী এবং আড়তদাররা যে বিষয়টি আমাকে জানিয়েছে, গত 2 দিন জামালপুরে বৃষ্টি থাকার ক্ষেত্র থেকে তারা কাঁচামরিচ সরবরাহ করতে পারেনি, বিধায় বাজারের এই কাঁচামরিচের দাম বেড়েছে। আর এখানকার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের কাঁচামরিচ এখান থেকে কৃষকরা সরবরাহ করে ব্যবসায়ীরা ঢাকা, রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে দিয়ে থাকে। আরেকটি বিষয় বলা চলে, বৃষ্টির কারণে গত 2 দিনে আলু সহ অন্যান্য সবজির দাম 2 থেকে 5 টাকা বেড়েছে। অর্থাৎ আজকে এই হাটে পাইকারি আলু বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজি দরে, আর অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটাই বেড়েছে। আর যদি বলি আদা, পেঁয়াজ, রসুন এগুলোর 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ আজকে যদি এই হাটে পেঁয়াজের কথা বলি, তাহলে পাইকারি বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, রসুন বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে, আর আদা বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে বলা চলে আদা, রসুন, পেঁয়াজের দাম কমেছে, অন্যদিকে কিন্তু সবজির দাম বেড়েছে। অর্থাৎ আজকে যদি আমি বেগুনের কথা বলি, তাহলে এখানকে এই হাটে বেগুন পাইকারি বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে, লাউ, টমেটো এগুলো বিক্রি হচ্ছে 12 থেকে 20 টাকা, অর্থাৎ এক একটা পিস হিসেবে বিক্রি হচ্ছে। এই যে সবজিগুলো, সেগুলো একটু দাম বাড়ার একটি কারণ হিসেবে বলছে যেহেতু বৃষ্টি হচ্ছে, আবহাওয়া একটু খারাপ থাকায় কৃষকরা মাঠ থেকে সবজি সরবরাহ করতে কিছুটা বিলম্ব করার কারণে বাজারে কিন্তু একটু চাপ তৈরি হয়েছে, সেই জন্য কিছুটা দাম এই সবজির বেড়েছে। অর্থাৎ গত বৃষ্টির আবহাওয়া ভালো হলে, অর্থাৎ আবারও কিন্তু বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার কথা জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আরেকটি বিষয় বলাই চলে, এই যে সবজি চরাঞ্চল, বিস্তৃত চরাঞ্চল হচ্ছে, এই চরাঞ্চলে পর্যাপ্ত সবজি উৎপাদন হয়ে থাকে, কাঁচামরিচ উৎপাদন হয়ে থাকে, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা এই সবজিগুলো, সেগুলো কিন্তু জামালপুরের চাহিদা মিটিয়ে, অর্থাৎ পার্শ্ববর্তী জেলাগুলো ঢাকা, রাজধানী সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়ে থাকে। আরেকটি বিষয় বলছে, কাঁচামরিচের যে বাজারটি রয়েছে, সেই কাঁচামরিচ কিন্তু জামালপুরের ছাড়াও কিন্তু বগুড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা থেকে কিন্তু উন্নত জাতের কাঁচামরিচ সেটিও কিন্তু আসে। আর পাশাপাশি জামালপুরে যে চরাঞ্চলে উৎপাদিত কাঁচামরিচ সেটিও কিন্তু বাজারে পাল্লা দিয়ে কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে, এই যে সরবরাহ সেটি কিন্তু মাস জুড়েই থাকবে। আরেকটি বিষয় বলা হচ্ছে, এখানকার কাঁচামরিচ যার পাইকারি বিক্রি হচ্ছে, সেটি কিন্তু খুচরা বাজারের দাম 50 থেকে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। জামালপুর থেকে সবজির দরদাম সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন জুয়েল রানা। পঞ্চগড়ে গেল কয়েক বছরে ভালো দাম পাওয়ায় বেড়েছে মরিচ চাষের পরিধি, তবে এবার মড়ক লেগে কমেছে ফলন, পাশাপাশি দামও নেমেছে অর্ধেকে। গেল বছর 8 থেকে 10 হাজার টাকা মরিচের মনের শুকনা মরিচ এবার বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকায়। উৎপাদন খরচ বাড়ার পর কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা। লুৎফর রহমানের প্রতিবেদন। এ যেন সবুজের বুকে বিছানো লাল গালিচা। পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার মির্জাপুরের মাঠে থরে থরে সাজানো কৃষকের স্বপ্ন, প্রক্রিয়াকরণ শেষে যা চলে যাবে দেশের নানা প্রান্তে। চলছে মরিচের ভরা মৌসুম। কৃষকের জমিতে শোভা পাচ্ছে কাঁচা পাকা মরিচ, যেখান থেকে পাকা মরিচ তুলে পাশের ফাঁকা জমিতে শুকাতে দিচ্ছেন চাষিরা। কৃষকদের দাবি, প্রতিবার বাঁশগাইয়া, আকাশী, জিরা সহ উচ্চ ফলনশীল নানা জাতের দেশি মরিচ আবাদ করেন তারা। তবে গেল বছর বিঘায় 10 থেকে 12 মণ শুকনো মরিচ পাওয়া গেলেও এবার তা মিলছে 6 থেকে 8 মণ। কারেন্ট পোকার মতন আর এই যে মাকড়ে শেষ করে দিছে আমাদের। এত ওষুধ দেয়, ওষুধ কাজ করে না। এবারে মরিচের কোনো দাম নেই, এবার তো মরিচের ফলনও কম, বাজারে মূল্যও নাই। এবারে যে মরিচে খরচা করছি, সার কীটনাশকের দাম বেশি, কিন্তু মরিচের দাম পাচ্ছি না। এছাড়া কয়েক বছরের তুলনায় এবার মরিচ চাষে খরচ বাড়লেও দাম নেমেছে অর্ধেকে। গেলবার প্রতিমণ শুকনো মরিচ 8 থেকে 10 হাজার টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে মাত্র 4 থেকে 5 হাজার টাকায়। গতবারে যেহেতু এরকম দাম, তার জন্য 10 টাকা হলে বেশি পাবো, এই তুলনায় একটু মরিচ বেশি লাগাইছিলাম। গত বছরের তুলনায় এবারে প্রতিমণ মরিচের 5 থেকে 6 হাজার টাকা দাম কম। আজ দাম আছে 4,000, কালে আছে 5,000, উদিন আছে 3,500। এরকম দাম হলে কৃষকের যান বাঁচে।
প্রতিদিন জেলা থেকে 10 থেকে 15 ট্রাক শুকনো মরিচ পাঠানো হয় দেশের নানা প্রান্তে। ব্যবসায়ীরা জানান বাজারে এখনো গত মৌসুমের মরিচ মজুদ থাকায় কমেছে দর। যদি পুরাতন মরিচটা শেষ হয়ে যায় তাহলে আমরা আশা করি যে নতুন মরিচের একটু বাজারটা আমরা পাবো। চিকন মরিচটা আপনার আগে ছিল 6000, বর্তমান 4400-4500 টাকা বাজার। আগে কেবল খাবার জন্য করলেও এখন পঞ্চগড়ের কৃষকরা বাণিজ্যিকভাবে করছেন মরিচের আবাদ। চলতি মৌসুমে জেলায় 9145 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এবার 250 থেকে 300 কোটি টাকার মরিচ বিক্রির আশা কৃষকদের। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণে এই মরিচ উৎপাদনের বিভিন্ন কলাকৌশল আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষ করে কিভাবে মরিচ লাগাইতে হবে, মরিচের কি কি রোগবালাই, কি কি পোকামাকড় আছে, এইসব বিষয়ে আমরা চাষিদের প্রশিক্ষণ দিচ্ছি। ন্যায্য মূল্য পেলে আগামীতে মরিচ চাষের পরিধি যেমন বাড়বে, তেমনি উত্তরের লাল সোনা খ্যাত এই মরিচ প্রান্তিক জেলার অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই মনে করছেন কৃষকরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। চুয়াডাঙ্গার বাজারে উঠতে শুরু করেছে আম। এবছর উৎপাদন বেশি হওয়ায় আমের দাম অনেকটাই কম। জেলার চাহিদা মিটিয়ে এখানকার আম দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে শহরের আমের পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক, এবছর চুয়াডাঙ্গার বাজারে আমের সরবরাহ কেমন দেখছেন? চাষিরা কতটা লাভবান হচ্ছেন? আর দাম নিয়ে ক্রেতারা সন্তোষ প্রকাশ করছেন কিনা জানাবেন। শাফিন, আসলে চুয়াডাঙ্গায় এবছর কিন্তু আমের ফলন ভালো হয়েছে এবং প্রতিটি বাগানে কিন্তু ফলন বেশি হওয়ায় এবছর কিন্তু শুরু থেকে আমের দাম কম, কারণ আগামী যে 22শে মে আছে সেখানে কিন্তু হিমসাগর আম আসলে বাজারে আসবে। চুয়াডাঙ্গা কিন্তু হিমসাগর আমের জন্য বিখ্যাত। পাশাপাশি গত 15 মে থেকে কিন্তু চুয়াডাঙ্গার বাজারে আম আসা শুরু করেছে। এখন কিন্তু বাজারে আটিগুটি এবং বোম্বাই আম পাওয়া যাচ্ছে। আমি সকাল থেকেই আছি চুয়াডাঙ্গার সব থেকে বড় যে আমের আড়ত, পাইকারি আড়ত, সেই বাজারে। আমি দেখেছি যে এখানে সকাল থেকেই যেই আমগুলো বিভিন্ন বাগান থেকে বাজারে আসছে সেই আমের দাম আসলে কম, কারণ আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছে যে প্রতি কেজি আম 30 থেকে 35 টাকা এবং 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি। এই আমগুলো কিন্তু খুচরা বাজারেও দাম কম। সব মিলিয়ে কিন্তু হিমসাগর আম আসার পরে বাজার আরো মুখরিত হয়ে উঠবে। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে বছর জেলায় 2030 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সেই অনুপাতে চুয়াডাঙ্গায় এবছর 30 মেট্রিক টন আম উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করছে যে চুয়াডাঙ্গার আম বিখ্যাত এই কারণে, কারণ এই জেলার যে বাগানগুলোতে আম উৎপাদন হয় সেখানে কোনো রাসায়নিক সার বা অন্যান্য ঔষধের আসলে ব্যবহার করে না কৃষকরা। তো সব মিলিয়ে এই আমের বাজার, চুয়াডাঙ্গার আমের বাজার কিন্তু আরো মুখরিত হয়ে উঠবে আরো কিছুদিন পর। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল। শাফিন, গ্রীষ্মের মিষ্টি সকাল, আমরা আমের খবর জানছিলাম। এবারে যাব লিচুর খবর জানতে। যশোরের বাজারে উঠতে শুরু করেছে লিচু। মনিহার বসুন্দিয়া বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার লিচু, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এবছর উৎপাদন কম হওয়ায় দাম কিছুটা বেশি বলে জানান ব্যবসায়ীরা। এ নিয়ে আনুজাতে শহরের মনিহার এলাকা থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, বাজারে লিচু কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন। আসলে আমরা যে মনিহার বাজারটিতে রয়েছে, এখানে আমরা দেখছি যে লিচুর আড়তগুলোতে লিচু আসছে এবং এখানে যে লিচুগুলো আসছে সেটি দেশি লিচু কিছু আসছিল এবং এখানে যে লিচুগুলো রয়েছে বিশেষ করে বোম্বাই এই ধরনের লিচু আসছে। তবে যারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন অন্য বছরের তুলনায় এবছর দামটি বেশি রয়েছে। প্রতি হাজার লিচু 2000 টাকা থেকে 6000 থেকে 8000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী। এবছর লিচুর উৎপাদন কম হওয়ার কারণে এই দামটি বেশি হচ্ছে বলে জানিয়েছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন। তারা এখানকার লিচু সুস্বাদু হয়, দেশের বিভিন্ন স্থানে দিয়ে থাকে এবং এই বাজারকে ঘিরে এবং আরেকটি বাজার রয়েছে লিচু বিক্রির বসুন্ধিয়া বাজার, সেই দুই বাজারকে ঘিরে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার লিচু বিক্রি হয়ে থাকে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। লিচুর মৌসুমে এই
সময়টা বিভিন্ন যে জাতগুলো রয়েছে, বিদেশি জাতগুলো রয়েছে, সেই জাতের লিচু কিন্তু আমরা দেখছি যে বাজারে এসছে এবং বিক্রি করছেন। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তাদের যে গাছে এবছর লিচু খুব বেশি হয়নি, যে কয়টি গাছে হয়েছে তাদের যে উৎপাদন খরচ সেটি ওঠানিয়েও তাদের কিন্তু সংখ্যা রয়েছে। তবে বাজারে দাম বেশি থাকার কারণে তারা কিছুটা হলেও কিন্তু লাভবান হচ্ছেন। সব মিলে লিচুর যে উৎপাদন বেশি হলে দামটা কমতো। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাথী। যশোর থেকে লিচুর দরদাম সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার কুষ্টিয়ায় বোরোর আবাদ ভালো হয়েছে। অন্য মৌসুমের তুলনায় বৈরী আবহাওয়া ও পোকার সংক্রমণ না থাকায় উৎপাদন খরচ কমেছে। এছাড়া মৌসুমের শুরুতে ধানের আশানুরূপ দরও মিলছে। এ দর অব্যাহত থাকলে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা গেলে দেখা মিলবে কাঙ্ক্ষিত লাভের। মেজবাউদ্দিনের তথ্য ও আব্দুল আলিমের তোলা ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার মাঠ জুড়ে কৃষকের স্বপ্নের সোনালী ফসল। বৈরী আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ না থাকা এবং পরিমিত বৃষ্টিপাতে চলতি মৌসুমে জেলায় বোরোর ফলন বেশ ভালো। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে কষ্টার্জিত ফসল ঘরে তুলতে কৃষকের এখন দিনভর ব্যস্ততা। ইতোমধ্যেই জেলার ৮০ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। কোনো ধরনের বিপত্তি ছাড়াই ধান ঘরে তুলতে পারায় খুশি কৃষক। ২-৩ বছরের ভিতরে এবছরে ধানের ফলনটা ভাই ভালো। পোকামাকড় কম, ঝড় বৃষ্টির আগে আমাদের ধানটা উঠছে। দেখা যাচ্ছে কেউ একটু কম হয়, কারো একটু বেশি হয়। এটা ধান চাষবাসের উপর সব কিছু নির্ভর। বিষ মিশিয়ে যেমন দেয় তার সেমন। মৌসুমের শুরুতে কাঁচা ও শুকনো ধান বিক্রি হচ্ছে জাতভেদে ১১০০ টাকা থেকে ১৪৫০ টাকায়। কৃষকরা বলছেন গেল কয়েকবারের তুলনায় সেচ কীটনাশকের ব্যবহার কমেছে। এতে আগের তুলনায় উৎপাদন ব্যয় কমায় লাভের রঙিন স্বপ্ন বুনছেন কৃষক। তবে মৌসুমের শুরুতে আশানুরূপ দাম পেলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে দরপতনের শঙ্কাও আছে। পানি লেয়ার পাইছে ভালো, তেল লাগেছে কম, পানিটা ভালো পাইছি, তাই ধানে ঠিক কোন সার ফাঁস দিতে পারি, তাই ধানটা বের ভালো ফলন। প্রতি বছরে ৭ বের ৮ বের করে বীজ দিয়েছি, এবার ৩ বারে ধরেন কাম সারিয়েছি আমরা। খরচ খরচা বাদ দিয়ে ২০,০০০ ৩০,০০০ টাকা ধান হলে ১০,০০০ লাভ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় ২,৩০,০০০ টনের বেশি বোরো উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে এই মৌসুমে ৮০ ভাগ ধান পেকে গেলে দ্রুত ধানটা কেটে বাড়িতে আনে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের প্রাকৃতিক ঝড় বা শিলাবৃষ্টি হতে পারে, যাতে কৃষকের উৎপাদিত ধানটা নষ্ট হয়। আবাদ ভালো হলেও লাভের বেশিরভাগ অংশ যেন মধ্যস্বত্বভোগীদের ঘরে না ওঠে, সে বিষয়ে হাটবাজারগুলোতে কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। এখন কুষ্টিয়া। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। কেবল নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ভারতে প্রবেশের অনুমতি পাবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হচ্ছে না। শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও বেশ কিছু প্রক্রিয়াজাত পণ্যে স্থলবন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে শনিবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে ভারতের ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাদ্য, বিভিন্ন ফল, জুস ও কার্বনেটেড পানীয় এবং তুলা আমদানির উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও চূর্ণ পাথর আমদানির উপর বন্দরের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বাংলাদেশের তৈরি পোশাক কোনো স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। কেবল নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক ভারতে যেতে পারবে। এতে করে এইসব পণ্য রপ্তানিতে বাড়বে পরিবহন খরচ। ভারতে বাংলাদেশের রপ্তানির 93% এসব স্থলবন্দর দিয়ে পরিবহন করা হতো, যার মধ্যে অন্যতম ছিল তৈরি পোশাক। প্রতি বছর প্রায় ৭৪ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক ভারতে রপ্তানি করে বাংলাদেশ।
গেল ৯ এপ্রিল মধ্যপ্রাচ্য, ইউরোপ, নেপাল ও ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেয় ভারত। প্রায় ৫ বছর ধরে চলা চুক্তিটি বাতিলের পর নতুন করে নিষেধাজ্ঞা দিল নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমের দাবি, সম্প্রতি চীন সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের জেরে এই পদক্ষেপ নিয়েছে ভারত। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় ভারতের রাজনৈতিক নেতারা। এর আগে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের সুবিধা প্রত্যাহারে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছিলেন দেশটির ব্যবসায়ীরা। এদিকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করতে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে দিল্লি, যা শেষ হবে 2030 সালে। বাংলাদেশের উপর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নির্ভরশীলতা কমাতে এই প্রকল্প হাতে নিয়েছে দেশটির জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড। তানভীর জানি, এখন বিশ্ব। বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে আশঙ্কাজনকভাবে। গত সোমবার একদিনে প্রাণ গেল অন্তত 19 জনের। তথ্য বলছে, গেল এক বছরে বজ্রপাতে প্রাণহানি ঘটেছে 260 জনের। নিহতদের মধ্যে বেশিরভাগই খোলা মাঠে কাজ করা কৃষক। বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতার পাশাপাশি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বিবেচনায় বিশ্বের অন্যতম ঝুঁকিতে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে বজ্রপাতের হার, বাড়ছে হতাহতের ঘটনাও। নিহতের বিপরীতে আহতের সংখ্যাও কম নয়, অন্তত 3 গুণ বেশি। তাৎক্ষণিক প্রাণে বেঁচে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না অনেকেই। আর মৃতদের মধ্যে 70% কৃষক। এপ্রিল ও মে মাস সাধারণত ধান কাটার মৌসুম। এ সময় বৃক্ষহীন খোলা প্রান্তরে ধান কাটামারাই কাজে ব্যস্ত থাকেন কৃষক। বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় তাদের। এতে প্রায়ই বজ্রপাতের শিকার হন তারা। বৃষ্টি আসার আগে আগেই বজ্রপাত শুরু হয়, তো ওখানে আমাদের গৃহস্থ যারা থাকে ওরা আর কি আমাদেরকে ছুটি দেয় না, ওরা আর কি তারা দেয় আমাদেরকে ধান নিয়ে যাওয়ার জন্য। খুবই ভয় পাই বৃষ্টির মধ্যে। মনে করেন যে সময় কাজ করি গৃহস্থ, মনে করেন যে এই কাজ আমাকে শেষ দেওয়া লাগবে। এমন বছর খরচ করে গৃহস্থী করলাম, এখন এই যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে এই ধানগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। এই কারণে মেঘ বৃষ্টি দেখি না আমরা মাঠে নামে পড়ি। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত বৃদ্ধির অন্যতম কারণ বায়ু দূষণ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশের বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা ও সালফেট মেঘের গঠনে প্রভাব ফেলে। এতে বাড়িয়ে তোলে বজ্রপাতের সম্ভাবনা। এ সময় আকাশে কালো মেঘ দেখা দিলে মাঠঘাট ও খোলা প্রান্তর থেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার পরামর্শ তাদের। যদি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয় এবং যদি কোনো প্রকল্পের মাধ্যমে এটা নিরোধের জন্য লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা যায়, তাহলে মৃত্যু সংখ্যা আরও কমে আসবে বলে আমি আশা করি। অন্যদিকে বজ্রপাতে মৃত্যু রোধে তালগাছ লাগানোর পাশাপাশি বজ্র নিরোধক দণ্ড স্থাপন জরুরি বলে মনে করছেন পরিবেশ ও দুর্যোগ বিশ্লেষকরা। বড় বড় তাল গাছগুলো ছিল, এইগুলো সব আকাশে উঁকি মারা ছিল। দেখা গেছে কি বজ্রপাতটা মাটিতে পড়ার আগে ওই গাছটার উপরে পড়ছে, সেই গাছের পাতা জ্বলে যায়, মোটামুটি একজনের জীবন তো বেঁচে গেল। এখন মানুষ বিনা কারণে গাছগুলা ধ্বংস করতেছে। আকাশে যখন কালো মেঘ দেখব তখন আমরা বাসা থেকে বা ঘর থেকে বের হব না। যারা বাইরে আছে, যারা মাছ ধরে বা কৃষিকাজে কাজ করে, তাদেরকেও আমাদের এরকম পরামর্শ দেওয়া আছে যে তারা যাতে কৃষিকাজ মাঠ থেকে যাতে সবাই যাতে বাড়িতে চলে আসে। গত সোমবার কুমিল্লার বরুড়া এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থেকে বিকট শব্দে হঠাৎ বজ্রপাত হয়। তাৎক্ষণিক কিছু বুঝে ওঠার আগেই অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে 2 কিশোর। আগুনে পোড়া গাড়ির মতো শরীর থেকে উঠতে থাকে ধোঁয়া। ঘটে হতাহতের ঘটনা। এদিন জেলার মুরাদনগর ও দেবিদ্বারে বজ্রপাতে মৃত্যু হয় আরও 3 কৃষকের। সারা দেশে মারা যায় বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী সহ অন্তত 19 জন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুনামগঞ্জে পানির স্তর নিচে নেমে গেছে, ফলে টিউবওয়েল থেকে পানি উঠছে না। এতে বিপাকে পড়েছে 12 উপজেলার 3 লক্ষাধিক বেশি মানুষ। বিশুদ্ধ খাবার পানির সংকটে নদী ও পুকুরের অস্বাস্থ্যকর পানি পান করছেন স্থানীয়রা।
বিস্তারিত লিপসন আহমেদের প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তন ও নদী-নালা খালবিল ভরাট করায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, ফলে অকেজো হয়ে যাচ্ছে টিউবওয়েল, আর এতে বিপাকে পড়েছেন জেলার বাসিন্দারা। সুনামগঞ্জের শিমুলবাগ গ্রামের বাসিন্দা ঝর্ণা বেগম এক কলসি খাওয়ার পানি সংগ্রহে তীব্র রোদের মধ্যে যেতে হয় কয়েক কিলোমিটার পথ। তবে পরিবারের সারাদিনের জন্য পর্যাপ্ত নয় এই এক কলসি পানি। কোনো সময় টিউবওয়েলের পানিও খাই, না পাইলে কি তখন গাঙ্গার পানিও খাবাই, উত্তরারে বাচ্চারা খাবাইলে অসুস্থ হয়ে যায়। একই চিত্র জেলার সদর বিশ্বরম্ভুর দোয়ারা বাজার সহ মোট 12 উপজেলার সরকারি বেসরকারি টিউবওয়েলের। বিগত সরকারের সময় নিরাপদ পানি সরবরাহের জন্য 34 কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়, অথচ প্রকল্প শেষ হওয়ার 2 বছরের মাথায় অকেজো হয়ে গেছে বেশিরভাগ টিউবওয়েল। 9 নং ওয়ার্ডে রঘুনাথপুর, গোবিন্দপুর, শিমুলবাগ যতটা টিউবওয়েল দেওয়া সরকারি সবটা টিউবওয়েল অকেজো। গাঙ্গার হয় না খাইতে খাইতে তোমরা সার হই, আমরা কোনো লাভ হয়েছে না। আমরা খেতি সরকারের দিয়েছি না, আমরা খেতি আমরা খাবাইলামও, আমরা টেকা পয়সা দিলাম আরো 10,000 কোটি, তবু হয়নি, আমরা খাইতাম পারছি না। বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপের ওপর নির্ভর করতে হয় এলাকাবাসীর, তবে গভীর নলকূপের পরিমাণও প্রয়োজনের চেয়ে অনেক কম। স্থানীয়রা জানান, টিউবওয়েলের পানি ওঠা বন্ধ হওয়ায় পুকুর ও নদীর পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছেন তারা। কল নাই, এখানে কল নষ্ট, একদিন পানির প্রায় 3 দিন উঠে না। পানি নাই বিতায় সাপ্লাই হয়েছে, সাপ্লাইও বন্ধ। নদীতে পানি এনে খায় বাচ্চা অসুখ দাঁড়িয়ে বেরিয়ে হয়। জেলায় পানি সংকট দূর করতে ইতোমধ্যে 12 উপজেলায় 5,000 সাবমার্সিবল গভীর নলকূপ বসানোর কাজ চলমান রয়েছে, যা শেষ হবে আগামী 25 ডিসেম্বরের মধ্যে। প্রায় 4,000 নলকূপ আমরা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে ইউএনডিপির থার্ড পার্টি এটা অ্যাসেসমেন্ট করেছে, ওনারা একটা সাইটগুলো সিলেকশন করেছে, এগুলো এখন মাঠ পর্যায়ে কাজ চলমান আছে। ইতিমধ্যে প্রায় আমার 1,000-এর মতো টিউবওয়েলের ইনস্টলেশন কাজ হয়েছে, বাকিগুলো ক্রমান্বয়ে চলছে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তথ্য মতে পানির স্তর নিচে নামায় সুনামগঞ্জের 12 উপজেলায় প্রায় 10,000 টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। এখন সুনামগঞ্জ। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হওয়ায় উচ্ছ্বসিত শহরবাসী। তবে করের বোঝা না চাপিয়ে অবহেলিত বগুড়ার উন্নয়ন দেখতে চান তারা। জেলা প্রশাসকের আশ্বাস, দ্রুতই ঘোষণা আসবে বগুড়া সিটি কর্পোরেশনের। রাজীব সেলিমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বগুড়া জেলা শহরের প্রবেশপথে ময়লা রাখার জন্য পৌরসভার নির্ধারিত জায়গা এটি। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ময়লা ফেলা হয় এখানে, যদিও সেসব ময়লা সরাতে নেই পর্যাপ্ত গাড়ি ও লোকবল। রাস্তার পাশে দীর্ঘ সময় পড়ে থাকে এসব আবর্জনা। শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন থাকলেও নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পথঘাটেও নেই সংস্কার কাজ। খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পৌরসভার বেশিরভাগ সড়ক। রাস্তার উপর ময়লা চলে আসে, বৃষ্টি হলে আরো পচে ধরে যায়, আরো দুর্গন্ধ বাড়ায় ভাই। এখানে আসলে মানুষ যে আমরা কিভাবে আবাসিক এলাকাতে বসবাস করতেছি, যদি কোনো একটা লোক আমাদের আত্মীয় স্বজন বাইরে থেকে আসে, তারা অনেক কথা অপবাদ দেয়, আমরা লজ্জিত হই তাদের সামনে। তো কম কথা আমরা বারবার বলছি যে দেখেন দুর্ঘটনা হতেছে বলে, আপনারা ময়লা ফালালে সেভাবেই সেফটি করে ময়লা ফালান, কিন্তু তারা শুনছে না। তারা আমাদের মানুষই মনে করে না এই এলাকাতে। পানি উঠলে এখন মনে করেন যে আমাদের তো বাইর হতেই হবে। এখন কথা হচ্ছে কি যে যাই যেভাবে পারে স্যান্ডেল জুতা পায়ে বের হওয়ার উপায় থাকে না এই যে বর্ষাকালে। নাগরিক দুর্ভোগ বেড়ে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে বগুড়া পৌরসভা। এরই মধ্যে আশার আলো জাগিয়েছে পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া। সিটি কর্পোরেশন হলে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বাড়া সহ অর্থনৈতিক উন্নয়নের আশায় স্বপ্ন বুনছেন স্থানীয়রা। আমরা নর্দমাটা আমাদের বেশি জরুরি। আমরা অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, সেই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি আমরা বড় ড্রেনেজ পাই, সেটি আমাদের জন্য বাধা হবে। বিগত প্রায় 18 বছর উন্নয়ন বঞ্চিত বগুড়া পৌরসভা, সেই বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হলে আশা করি সিটি কর্পোরেশনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে বাজেট বরাদ্দ হবে, তখন উন্নয়ন অনেক বেশি হবে। সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরুর কথা বলছেন স্থানীয় প্রশাসন। এখন যদিও পৌরসভার যে টোটাল জনবল কাঠামো 162 জন, তার মধ্যে এখন কর্মরত আছে মাত্র 78 জন, বাকি আপনার 84 জন, 84টি পদই কিন্তু শূন্য।
তো লোক স্বল্পতার কারণে তারা সেইভাবে কিন্তু সেবাও দিতে পারছে না। তারপর হয়তো আপনার সব জায়গায় ড্রেনও নাই। সিটি কর্পোরেশন হলে আপনার বাজেটের সাথে তো উন্নয়নটা হচ্ছে ডিপেন্ডেন্ট। 1876 সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে 2006 সালে সীমানা সম্প্রসারণ করা হয়। গঠন করা হয় 21টি ওয়ার্ড। তারপর থেকেই স্থগিত হয়ে পড়ে প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কার্যক্রম। প্রায় 20 বছর পর আবারও চিঠি চালাচালি শুরু হওয়ায় বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়নের মধ্য দিয়ে পর্যাপ্ত নাগরিক সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছেন বগুড়াবাসী। রাজীব সেলিম, এখন বগুড়া। বার্ড ফ্লুর হানায় চীনসহ বিভিন্ন দেশের সাময়িক বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়ল বিশ্বের শীর্ষ মুরগি রপ্তানিকারক দেশ ব্রাজিল। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা তৎপরতার দাবি ব্রাজিলের কৃষি মন্ত্রণালয়ের। হাঁস মুরগির মাংস বা ডিম খাওয়ার মাধ্যমে এ রোগ ছড়ায় না বলে দাবি দেশটির কৃষিমন্ত্রীর। বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে ব্রাজিলের পোলট্রি শিল্প সংকটের মুখোমুখি বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। পোলট্রি খামারের পাশেই মাটি খনন করে গর্তে রাখা হচ্ছে ডিমের ট্রে সহ মুরগি লালন পালনকারী সরঞ্জাম। আগুনে পুড়িয়ে দেয়া হচ্ছে মাটি চাপা। দৃশ্যটি বিশ্বের সবচেয়ে বড় মুরগির মাংস রপ্তানিকারক দেশ ব্রাজিলের। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিউ গ্রান্ডে দো সুলের মন্টিনিগ্রো শহরের একটি বাণিজ্যিক ফার্মে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ধরা পড়ার পর তা নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে কৃষি মন্ত্রণালয়। ব্রাজিলের পোলট্রি উৎপাদন এবং রপ্তানির 15% হয় এই রাজ্য থেকে। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাদুর্ভাব কবলিত এলাকায় আইসোলেশন কার্যক্রম শুরু করেছে পশু চিকিৎসকরা। 10 কিলোমিটার অঞ্চল জুড়ে চলছে রোগ নির্ণয় কাজ। প্রোটোকল অনুযায়ী চলছে আক্রান্ত মুরগি নিধন প্রক্রিয়া। বার্ড ফ্লুর হানায় ব্রাজিল থেকে এরই মধ্যে মুরগির মাংস আমদানিকারক চীন, ইউরোপ সহ অন্যান্য দেশগুলো সাময়িকভাবে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই অবস্থায় হাঁস মুরগির মাংস বা ডিম খাওয়ার মাধ্যমে এই রোগ ছড়ায় না বলে দাবি দেশটির কৃষি মন্ত্রণালয়ের। এমনকি যেভাবে সতর্কতা জারি করা হয়েছে তাতে ভয় পাওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন দেশটির কৃষিমন্ত্রী। Não há risco da pessoa se contaminar consumindo carne de frango e ovos. Podem consumir com tranquilidade. Até porque as pessoas não podem consumir carne de frango in natura. অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে সংকটের মুখোমুখি ব্রাজিলের পোলট্রি শিল্প। এমনকি বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে ব্রাজিলের উৎপাদনও 25% কমার আশঙ্কা করা হচ্ছে, যা বিশ্বব্যাপী মুরগি বা মুরগির মাংসের দামকে প্রভাবিত করবে বলেও শঙ্কা বিশ্লেষকদের। Bloqueio das exportações brasileiras por conta da gripe aviária deverá fazer o preço ficar mundialmente mais caro. Por quê? Porque nós já tínhamos um problema por conta da gripe aviária nos Estados Unidos, que levou a um abate bastante grande da produção americana com o preço do produto. 2024 সালে ব্রাজিল $10 বিলিয়ন মুরগির মাংস রপ্তানি করেছে, যা বৈশ্বিক মুরগির মাংস বাণিজ্যের 35%। এই রপ্তানির বড় অংশ এসেছে প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান বিআরএফ এবং কেবিএস এর কাছ থেকে। প্রতিষ্ঠান দুটি বিশ্বের 150টি দেশে মুরগির মাংস রপ্তানি করে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বার্ষিক খরচ কমাতে জাপানে অবস্থিত দুটি গাড়ি সংযোজন কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। চলতি বছরের শেষ প্রান্তিকে মোট জনবলের 15% কমানোর পরিকল্পনা আছে জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটির। এতদিন জাপানের বিভিন্ন শহরে মোট 5টি গাড়ি সংযোজন কারখানা ছিল নিসানের, যা এখন কমিয়ে 3টিতে সীমাবদ্ধ করা হচ্ছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে মেক্সিকোর একটি কারখানা বন্ধের ঘোষণা আসতে পারে বলে জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চলতি সপ্তাহের শুরুতে বার্ষিক ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু কারখানা বন্ধের আভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। জাপান, মেক্সিকো ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে অবস্থিত কারখানা থেকে উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিসান। এই তালিকায় আছে আর্জেন্টিনা ও ভারত। রয়টার্স আরও বলছে, সব মিলিয়ে কারখানার সংখ্যা 17 থেকে কমিয়ে 10-এ নিয়ে আসবে নিসান। এতে করে বিশ্বজুড়ে চাকরি হারাবেন অন্তত 10,000 কর্মী। প্রলয়ঙ্কারী একাধিক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের 3টি অঙ্গরাজ্যে প্রাণ গেছে অন্তত 27 জনের। মিশিগান ও টেনেসিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 4 লাখেরও বেশি গ্রাহক। ক্ষতিগ্রস্ত হয়েছে 500-র বেশি বসতবাড়িও। বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে টর্নেডোর প্রকোপে
কোন্টারিকিতেই মারা গেছেন 18 জন। এছাড়া মিসৌরিতে প্রাণ গেছে 7 জনের, আর ভার্জিনিয়ায় প্রাণ হারিয়েছেন 2 বাসিন্দা। ক্ষতিগ্রস্ত এলাকা ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান চলছে। বিবিসি জানায়, মিসৌরি ও কেন্টাকিতে ঝোড়ো তাণ্ডবে শনিবার বিকেল থেকেই বিদ্যুৎহীন অবস্থায় আছে প্রায় 1.5 লাখ স্থাপনা। ভবন ধস ও গাছ উপড়ে গেল 2 দিনে আহত হয়েছেন 40 জন বেশি বাসিন্দা। মার্কিন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, কেন্টাকির পর টর্নেডোর আঘাতের ঝুঁকিতে আছে ইলিনয়। সতর্ক থাকতে বলা হয়েছে টেক্সাসের বাসিন্দাদেরকেও। শেষ করবো এখন বাজার, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসহ বেশ কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। আওতামুক্ত নৌপথ ও নেপাল ভুটানের রপ্তানি। অনুকূল আবহাওয়ায় কুষ্টিয়ায় বোরো ধানে সাফল্য। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে কাঙ্ক্ষিত লাভের আশা কৃষকের। 30,000 টাকা ধান হলে 10,000 লাভ। 2-3 বছরের ভিতরে এই বছরে ধানের ফলনটা ভাই ভালো। পঞ্চগড়ে এবার মড়ক লেগে ক্ষতিগ্রস্ত মরিচের ফলন। উৎপাদন খরচ বাড়ার পর বাজারে দাম না পেয়ে হতাশ চাষিরা। আর কীটনাশকের দাম বেশি, কিন্তু মরিচের দাম পাচ্ছি না। কালে আছে 5,000, উদিন আছে 3,500, এরকম দাম হলে কৃষকের যান বাঁচে। বার্ড ফ্লুর প্রভাবে চীনসহ বিভিন্ন দেশে সাময়িক বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে ব্রাজিল। পোলট্রি শিল্পের সংকট মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/এখন tv।